হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস পলিটির পিআইকিউ সিরিজের প্রথম ক্লাস নিয়ে। তোমরা ক্লাসগুলি মন দিয়ে দেখো। আমরা অলরেডি ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজ করছি, সেই ক্লাসগুলো মন দিয়ে দেখো, কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে। তোমাদের অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলি। আর এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করব কি, যে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা যে হয়েছিল 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, সেখানে যেসব প্রশ্নগুলো এসেছিল পলিটি থেকে প্রিলিমস পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওই 5 থেকে 6টা ক্লাসের মধ্যে আমরা, বা 6 থেকে 7টা ক্লাসের মধ্যে আমরা টোটাল ভারতের সংবিধানের যে প্রশ্ন উত্তর, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল প্রিলিমস পরীক্ষায়, সেগুলো আমরা কমপ্লিট করে দেবো। ওকে, চলো শুরু করি প্রথম ক্লাস। কি এসেছিল প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? এটা এসেছিল 2000 সালে, ডব্লিউসি প্রিলিমস পরীক্ষা 2000 সালে এসেছিল এটা। কি বলছে, ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? বলো, কোনটি মৌলিক অধিকার নয়? কোনটি? আমরা সবাই জানি কোনটি। গ, সম্পত্তির অধিকার। ঠিক আছে, কোনটি? সম্পত্তির অধিকার। ভারতীয় সংবিধানের 3য় খণ্ডে মূলত 7টি মৌলিক অধিকার ছিল। তাহলে কয়টা মৌলিক অধিকার ছিল? 7টি। কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে ধারা 31 বা 19-এর 1-এর ক্লজ এফ এর মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কত কত সালে বাদ দেওয়া হয়েছে? 1978 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 44তম। পরীক্ষা কিন্তু আসে বারবার। বর্তমানে এটি সংবিধানের দ্বাদশ খণ্ডের 300 এ ধারার অধীনে একটি সাধারণ আইনি অধিকার বা আইনি সুরক্ষা হিসেবে স্বীকৃত। তাই বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। ঠিক আছে, তাহলে আগে কটা ছিল? 7টা ছিল, এখন কটা আছে? 6টি। ঠিক আছে, এগুলো পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে ডিটেলসে। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? বলো, এটাও 2000 সালে এসেছিল। কত বছর বয়সে? সঠিক উত্তর হয়ে যাবে কি? 65 বছর বয়সে। ভারতের সংবিধানের 124-এর ক্লজ 2 অনুচ্ছেদে বা অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। ওকে, চলো পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন? কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন? বলো, কে চেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? ভিপি সিং। বিশ্বনাথ প্রতাপ সিং অর্থাৎ ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন 1990 সালে মন্ডল কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। এর ফলে সরকারি চাকরিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করা হয়, যা তখন দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, ড্যাশ সংবিধানের সংশোধনী ড্যাশ সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? বলো, মানে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? এটাও 2000 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় এসেছিল। বলো, পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে যে কততম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল। তাহলে কততম? 61তম সংবিধান সংশোধনী। ভারতে 1988 সালে 61তম সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এটি 326-এর ধারা সংশোধন করে কার্যকর করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি কোনটি থাকে? মানে নিচের মধ্যে কোনটি থাকে? আর্থিক অস্থিরতা, অস্থিরতা, সাংবিধানের ব্যর্থতা, যুদ্ধ বা যুদ্ধের হুমকি, বা এই তিনটির যে কোনো একটি। কোনটি থাকলে? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি? এই তিনটির যে কোনো একটি থাকলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ভারতীয় সংবিধানের পার্ট 18 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার কথা বর্ণিত রয়েছে। ঠিক আছে, টোটাল কয়টি জরুরি অবস্থা কথা বর্ণনা করা রয়েছে? তিনি মূলত 3 ধরনের পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। একটা কি? যুদ্ধ বা যুদ্ধের হুমকি, ধারা 352। যুদ্ধ, বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে ভারতে বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে।
পরীক্ষায় আসে যে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে? 352। ঠিক আছে, এবারে কি সংবিধানে ব্যর্থতা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ব্যর্থতা কত নম্বর ধারা? ধারা 356। কোন রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী অনুযায়ী চলা অসম্ভব হয়ে পড়লে সেখানে কি হয়? রাষ্ট্রপতি শাসন বা সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর কি হলো? রাষ্ট্রপতি শাসন বা সাংবিধানিক জরুরি অবস্থা কত নম্বর ধারা রয়েছে? 356 নম্বর ধারায়। 3 নম্বর কি? আর্থিক জরুরি অবস্থা, ধারা কত? 360। ভারতের বা তার কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা ঋণ হুমকির মুখে পড়লে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তাহলে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা রয়েছে? 360। পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে যে বলো জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারা রয়েছে? 352। সাংবিধানিক জরুরি অবস্থা কত নম্বর ধারা রয়েছে? 356। এবং আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা রয়েছে? 360। আর রাষ্ট্রপতি কয়টি জরুরি অবস্থা জারি করতে পারেন? 3টি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে, কে করতে পারে বলো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে লোকসভার স্পিকার। এটাও 2000 সালে এসেছিল পরীক্ষাতে। বলো কে করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে কি? প্রধানমন্ত্রী পরামর্শক্রমে বা পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের ধারা 85 2 এর ক্লজ বি অনুসারে ভারতের রাষ্ট্রপতির কাছে লোকসভা ভেঙে দেওয়ার চূড়ান্ত ক্ষমতা রয়েছে। ওকে, লোকসভার মেয়াদ কত? 5 বছর। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে তার আগেই কিন্তু ভেঙে দিতে পারে। চলো পরের প্রশ্ন। মর্যাদার দিক থেকে লোকসভার স্পিকার হলেন কি? বলো সঠিক উত্তর কি হবে? মর্যাদার দিক থেকে লোকসভার স্পিকার, প্রশ্নটাকে মন দিয়ে ভালো করে পড়বে, এটাও ডব্লিউসিএস 2000 সালে এসেছিল প্রিলিমস পরীক্ষায়। কি সঠিক উত্তর হয়ে যাবে কি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমমর্যাদা বা সমতুল্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। কারণ লোকসভার স্পিকার এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যৌথভাবে এই ষষ্ঠ র্যাঙ্ক 6 এ কিন্তু রয়েছে। ঠিক আছে, তাই লোকসভার স্পিকার এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে র্যাঙ্কের দিক দিয়ে মানে মর্যাদার দিক দিয়ে কিন্তু একই র্যাঙ্কের তারা রয়েছে, ষষ্ঠ র্যাঙ্কে। চলো পরের প্রশ্ন। কৃষি আয় ব্যতীত অন্যান্য আয়ের উপর কর ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুসারে আরোপিত বা সংগ্রহ করা হবে বলো? কত নম্বর ধারা? 270 নম্বর ধারা। ভারতের সংবিধানের ধারা 270 অনুসারে কৃষি আয় ব্যতীত অন্যান্য আয়ের উপর কর ভারত সরকার কর্তৃক আরোপিত এবং সংগ্রহ করা হয়। এই সংগৃহীত করের একটি নির্দিষ্ট অংশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বন্টন করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা, এরা মিলেই কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন। ভারতীয় সংবিধানের 66 নম্বর ধারা বা 66 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতি একটি নির্বাচনী সংস্থা বা ইলেকটোরাল কলেজ এর মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন, যা সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে কিন্তু গঠিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? কত বছর বয়সে অবসর গ্রহণ করেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, 65 বছর বয়সে। ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা তাদের পদে নিযুক্ত হওয়ার দিন থেকে 6 বছর অথবা 65 বছর পর্যন্ত, যেটি আগে হবে, হয় 6 বছর না হলে 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে সেটি ততদিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারেন। ভারতীয় সংবিধানের 316 নম্বর ধারা অনুযায়ী ইউপিএসসি সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ইউপিএসসি সদস্য কারা নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে কি? ইউপিএসসি। ঠিক আছে, চলো। পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয় কোন সালে বলো? এটাও 2000 সালে এসেছিল। পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয় কোন সালে? কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে কি? এই কত, কোন সালে? অ্যাকচুয়ালি এটা কোন সালে না, কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? রাজস্থানে। হয়েছিল কত সালে? 1959 সালের 2রা অক্টোবর। ওকে, 1959 সালে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনে ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাজস্থানের নাগৌর
জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উদ্বোধন করেন? পরীক্ষায় এটা বারবার আসে যে কোথায় হয়েছিল? রাজস্থানে। কোন জেলায়? নাগৌর। কত সালে হয়েছিল? 1959 সালের 2রা অক্টোবর। কার জন্মদিন উপলক্ষে? গান্ধীজির। ওকে, চলো পরের প্রশ্ন। 1947 সালের আগেও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিদ্যমান ছিল। কোথায় কোথায়? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট এবং উপরে সবকটি। 1947 আগেও কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিদ্যমান ছিল। কোথায়? এই অপশনগুলো উপরে সবগুলোতে কিন্তু ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। পঞ্চায়েতি রাজের ক্ষমতা এবং দায়িত্ব সংশোধন করা যেতে পারে? কে করতে পারে বলো? পঞ্চায়েতি রাজের ক্ষমতা এবং দায়িত্ব সংশোধন করা যেতে পারে, এটা কে করেন? কে করতে পারে বলো? সঠিক উত্তর যাবে কি? রাজ্য সরকার। ঠিক আছে, ভারতীয় সংবিধানে 243 জি ধারা অনুযায়ী, আর্টিকেল 243 জি অনুযায়ী রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করতে পারে। স্থানীয় সরকার অর্থাৎ লোকাল গভর্নমেন্ট বিষয়টি সংবিধানের 7ম তফসিলের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাই এর কাঠামো এবং ক্ষমতার যে কোনো পরিবর্তন করার মূল দায়িত্ব কিন্তু কার? রাজ্য সরকারের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য সন্নিবেশিত করা হয়েছিল? বলো, কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে অ্যাড করা হয়েছিল? এটা এসেছিল ডব্লিউসি 2001 সালে। বলো, সঠিক উত্তর যাবে কি? 42তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছিল সংবিধানে। পরীক্ষা আসে কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কোন কমিটির মাধ্যমে? তৎকালীন সময়ে শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু এটি কার্যকর হয়েছিল। ঠিক আছে, এটা কোথায় সংবিধানে কোথায় রয়েছে? এটা সংবিধানের অবস্থানটা কোথায়? এটি সংবিধানের কি অংশ বা পার্ট 4 এর এতে রয়েছে। এটাও কিন্তু পরীক্ষা আসে। বা এবং কত নম্বর ধারায় রয়েছে? ধারা 51 এ, আর্টিকেল 51 এ, এই ধারাতে এটি অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের মৌলিক কর্তব্যের ধারণাটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। তাহলে প্রথমে মৌলিক কর্তব্য কটা ছিল? 10টা ছিল। বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। ভালো করে মন দিয়ে কিন্তু এগুলো পড়বে। বর্তমানে কটা রয়েছে? 11টি। 11তম কর্তব্যটি কি? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া, যেটা কি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এটাও কিন্তু পরীক্ষা আসে যে এই যে শিশুদের শিক্ষার যে অধিকার, সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, খুব মন দিয়ে পড়বে এগুলো। পরের প্রশ্ন চলো। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটারদের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? বলো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা হয়েছিল 61তম সংবিধান সংশোধনী 1988 সালে। এটা রিপিটেড হয়েছে কারণ এটা 2000 সালে এসেছিল, 2001 সালে এসেছিল। কারণ রিপিটেড প্রশ্ন কিন্তু আমি দেবো না এর পরের বার থেকে। ভারতের সংবিধানের 61তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1988 সালে। এই সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এই সংশোধনী আইনটি 1979 সালের 28শে মার্চ থেকে কার্যকর হয় এবং সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে ভোটদানের বয়স কমানো হয়েছিল, যার ফলে তরুণ প্রজন্মের কি হয়েছিল? অংশগ্রহণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এই সংশোধনী আইনটি 1988 সালের সংসদে পাস হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধীর আমলে কিন্তু এটি কার্যকর হয়েছিল। ওকে, এটাও কিন্তু পরীক্ষা আসে কার সময় হয়েছিল। চলো পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হন কার দ্বারা? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি। ওকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি তাদেরকে নিযুক্ত করেন। ভারতের সংবিধানের 124 ক্লজ 2 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারক রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু নিযুক্ত হন। এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
সাথে পরামর্শ করতে হয়। বর্তমানে কলেজিয়াম ব্যবস্থা এর মাধ্যমে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের 4 প্রবীণতম বিচারপতির মানে বিচারকের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগ সম্পন্ন করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। গ্রাম সভা প্রতিষ্ঠা বাধ্যতামূলক হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটাও 2001 সালে এসেছিল, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি সংবিধানের 73তম সংবিধান সংশোধন। 73তম সংবিধান সংশোধনী 1992 কত সালে হয়েছিল? 1992। এই সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই সংশোধনীর অধীনে 243 এ আর্টিকেল অনুযায়ী প্রতিটি গ্রাম মানে প্রতিটি গ্রামে বা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে গ্রাম সভা গঠন বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, প্রতিটি গ্রামে বা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে গ্রাম সভা গঠন কি বাধ্যতামূলক করা হয়েছে। চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধানের কল্যাণ রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি রাষ্ট্রীয় নীতির নির্দেশামূলক নীতিমালায়। কোথায়? যে যাকে আমরা কি বলি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোথায় রয়েছে? এটা ভারতীয় সংবিধানে কোথায় রয়েছে? পার্ট 4 এ রয়েছে। এবং কত নম্বর ধারায় রয়েছে বলো? 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু এটা বর্ণিত রয়েছে। তো এখানে এগুলো আসে। চলো পরের প্রশ্ন। নির্বাচন কমিশন নিম্নলিখিত বিষয়গুলির অধীনে কাজ করে। নির্বাচন কমিশন কোন বিষয়গুলির অধীনে কিন্তু কাজ করে, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি কোনো কর্তৃত্ব নেই। সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি এদের কারো কিন্তু এখানে কর্তৃত্ব নেই। ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি স্বশাসিত এবং স্বাধীন সাংবিধানিক সংস্থা। এখানে কিন্তু কারোর প্রভাব নেই এদের উপর। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী এটি সংসদ, রাষ্ট্রপতি বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের সরাসরি অধীনে কাজ করে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে, বলো। এটাও 2001 সালে এসেছিল। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা বারবার আসে। সঠিক উত্তর হয়ে যাবে কি 52তম সংবিধান সংশোধন 1985 সালে। 52তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1985 সালে। ঠিক আছে, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে 10ম তফসিল যুক্ত করা হয়েছিল। তাহলে এই সংশোধনী কোথায় যুক্ত করা হয়েছিল? সংবিধানের 10ম তফসিলতে। ওকে, উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক দলত্যাগ রুখতে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিন্ত করতে এই আইন আনা হয়েছিল। এটি দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল নামে পরিচিত। কার সময় হয়েছিল? তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধীর আমলে এই আইনটি পাস হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, বলো। বলো, এখনই একটু আগে পড়লাম। কত নম্বর ধারা? ধারা 360। প্রথমে পড়লাম কি তিনটে জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন। 352 কি আছে? জাতীয় জরুরি অবস্থা। 356 রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা বা রাজ্যের সাংবিধানিক শাসন ভেঙে গেলে সাংবিধানিক জরুরি অবস্থা। আর এটাকে 360 কি রয়েছে? আর্থিক জরুরি অবস্থা, দেশের আর্থিক স্থায়িত্ব বা ঋণের ঝুঁকি বেড়ে গেলে। চলো পরের প্রশ্ন। পঞ্চায়েতি রাজে নির্বাচিত সংস্থার মেয়াদকাল কত? এটাও 2001 সালে এসেছিল, বলো। কত বছর? 5 বছর। ঠিক আছে, ভারতের 73তম সংবিধান সংশোধনী আইন 1992 অনুযায়ী পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিটি স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচিত সংস্থার মেয়াদকাল প্রথম সভার তারিখ থেকে 5 বছর নির্ধারিত করা হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিম্নলিখিত কোন শব্দগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, বলো। এটা পরীক্ষা বারবার আসে যে প্রস্তাবনায় কি কত কত সালে সংশোধন করা হয়েছিল এবং কি কি অ্যাড করা হয়েছিল। কি করা হয়েছিল? এখানে অপশন অনুযায়ী সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, 1976 সালে। কত সালে হয়েছিল? 1976 সালে 42তম। 42 এটা কিভাবে মনে রাখবে? কারণ 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাই
76, দেখো 1976, এইভাবে মনে রাখবে 6-6। আর 44তম কত সাল, 44তম সংশোধন কত সালে হয়েছিল? 1978 সালে। দেখো 4 আর 4 যোগ করলে কি কত হয়? 8 হয়। ওকে, এইভাবে মনে রাখবে। তাহলে 42তম কত সালে হয়েছিল? 1976 সালে। কি কি অ্যাড করা হয়েছিল? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ সেকুলার এবং সংহতি মানে ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ কিন্তু এখানে যোগ করা হয়েছিল প্রিয়াম্বেলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের সরকার ব্যবস্থা আসলে কেমন, বা ভারত সরকারের ব্যবস্থা যে সেটা কেমন? কেমন বলো, কেমন? সেটা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়, কোয়াসি ফেডারেল, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সহ এককেন্দ্রিক। যদিও ভারতীয় সংবিধানে সরাসরি ফেডারেশন শব্দটা নেই, তবে এটি একটি শক্তিশালী কেন্দ্র, মানে কেন্দ্র সহ যুক্তরাষ্ট্র কাঠামো, ইউনিয়ন অফ স্টেট বজায় রাখে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোন সংস্থাটি স্থগিত করা যেতে পারে কিন্তু বিলীন করা যায় না? নিচের কোন সংস্থাটি স্থগিত করা যেতে পারে কিন্তু বিলীন করা যায় না? বলো কোনটি? সঠিক উত্তর হবে কি রাজ্যসভা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। কারণ কি? রাজ্যসভা একটি কি স্থায়ী কক্ষ। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যসভা হলো হলো কি সংসদের একটি স্থায়ী কক্ষ। এটি কখনো পুরোপুরিভাবে ভেঙে দেওয়া বা বিলীন করা সম্ভব নয়। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর, এটা মাথায় রাখবে কিন্তু। লোকসভা 5 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই শূন্যস্থানগুলো নির্বাচনের মাধ্যমে কিন্তু পূরণ করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সংবিধানের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের ধারণাটি বিশদভাবে বর্ণিত হয়েছে? সংবিধানের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের ধারণাটি বিশদভাবে বর্ণিত হয়েছে? এটা দেখো ডব্লিউসি 2002 সালে এসেছিল। আমরা 2002 সাল করে নিলাম, তারপর করলাম 2001 সাল, তারপর 2002 সাল। ওকে, পরের ক্লাসে মিক্সড কোশ্চেনও দিতে পারি আমি। মোট যতগুলো প্রশ্ন এসেছিল 2000 সাল থেকে 2024 এখন পরীক্ষা হয়নি, মানে বর্তমান সময় পর্যন্ত 2023 সাল পর্যন্ত যা প্রশ্ন এসেছিল সব প্রশ্ন কিন্তু আমি করিয়ে দেবো পলিটি থেকে। তাহলে দেখো এটা সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে কি নির্দেশমূলক বা নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি। সেখানে কি বলা হয়েছে? কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণাটি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে বলো? বারবার আসে যে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে এবং কার্যকর হয়েছিল কত সালে? কত সালে হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। ভারতের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দীর্ঘ আলোচনার পর 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন, অর্থাৎ অ্যাডপ্ট করেন। কোথাও অ্যাডপ্ট কথাটা লেখা থাকতে পারে। এই দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর ভারতে সংবিধান দিবস পালন করা হয়। যদিও সংবিধানটি এই দিনে গৃহীত হয়েছিল, তবে এর অধিকাংশ ধারা পরবর্তী বছরে 26শে জানুয়ারি কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি। চলো পরের প্রশ্ন। ভারত সরকার কর্তৃক কাঠামোগত সমন্বয় কর্মসূচি গৃহীত হয়েছিল কত সালে? এটা 2002 সালে এসেছিল। কত সালে হয়েছিল বলো? সঠিক উত্তর হবে কি 1991 সালে। ভারত সরকার কর্তৃক কাঠামোগত সমন্বয় কর্মসূচি 1991 সালে গৃহীত হয়। 1990-এর দশকের শুরুতে তীব্র অর্থনৈতিক সংকট এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটাতে সরকার নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ এনইপি চালু করে, যার আয়তায় উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন অর্থাৎ এলপিজির নীতি গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, কত সালে? 1991 সাল থেকে। চলো পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। ছত্তিশগড় রাজ্যটি কোনটি থেকে বিভক্ত হয়েছিল বলো? সঠিক উত্তর হবে কি মধ্যপ্রদেশ। ছত্তিশগড় রাজ্যটি 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্য থেকে আলাদা হয়ে 26তম রাজ্য হিসেবে কিন্তু এটি গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের সংসদ গঠিত হয় কিভাবে বা কাকে কাকে নিয়ে গঠিত হয় বলো? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। বারবার এই প্রশ্ন বারবার আসে। ভারতের সংবিধান 79 নম্বর ধারা আর্টিকেল 79 অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা বা সংসদের নিচের 3টি প্রধান অংশ নিয়ে কিন্তু গঠিত হয়। চলো পরের প্রশ্ন। ভারতে রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি বলো? ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? উৎস কি? সবাই জানি আমরা জনগণ।
ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হলো কি? ভারতের নাগরিক বা জনগণ। ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় বা আত্মা হিসেবে বর্ণনা করেছেন? বলো। এটাও আমরা জানি, সংবিধানের হৃদয় বা আত্মা হিসেবে বর্ণনা করেছেন। কাকে বলেছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, কে কি বলেছেন? ভারতীয় সংবিধানের আত্মা বা হৃদয়। চলো পরের প্রশ্ন। সংবিধান প্রণেতারা নির্দেশমূলক নীতির ধারণাটি ধার করেছিলেন কোথা থেকে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে। ভারতের সংবিধানের প্রণেতারা এই ধারণাটি 1937 সালে আয়ারল্যান্ড অর্থাৎ আইরিশ সংবিধান থেকে গ্রহণ করেছিলেন। উল্লেখযোগ্য যে কি আয়ারল্যান্ড এইটা আবার কোথা থেকে নিয়েছিলেন? স্পেন থেকে। ঠিক আছে, স্পেনের সংবিধান থেকে। চলো পরের প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? বলো, কার দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে কি? নির্বাচিত বিধায়ক এবং সংসদ সদস্যরা একটা নির্বাচন মণ্ডলী গঠন করেন তার মাধ্যমে। ভারতের সংবিধানের 54 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এক বিশেষ নির্বাচন মণ্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। চলো পরের প্রশ্ন। সংবিধানে কয়টি বিভিন্ন ধরনের জরুরি অবস্থা কথা কল্পনা করা হয়েছে? একটু আগে পড়লাম আমরা। 2000 সালে এসছে, 2001 সালে এসছে প্রশ্নটা, বা 2002 সালেও এসেছে। কয়টি? 3টি। জাতীয় জরুরি অবস্থা 352, রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন কত সালে কত ধারা? 356, এবং আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারায় রয়েছে। চলো পরের প্রশ্ন। প্রধানমন্ত্রী হলেন নিচের কোনটি ঠিক হবে? বলো, বলো। সঠিক উত্তর হবে কি? লোকসভা কর্তৃক নির্বাচিত এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন ব্যক্তি। ভারতীয় সংবিধানের 75 ক্লজ 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, তবে এটি একটি স্বেচ্ছাধীন ক্ষমতা নয়। রাষ্ট্রপতি সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দল বা জোটের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু নিযুক্ত করে থাকেন। চলো পরের প্রশ্ন। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? বলো। এটা কিন্তু 2003 সালে এসেছিল ডব্লিউসিসি। সঠিক উত্তর হবে কি? লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। ভারতীয় সংবিধানের 66 নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি একটি নির্বাচনী সংস্থার মাধ্যমে কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন। এটাও রিপিটেড প্রশ্ন। পঞ্চায়েতি রাজ্যের ত্রিস্তরীয় ব্যবস্থার প্রাথমিক অংশ কি? বলো। প্রাথমিক অংশ কি? গ্রাম পঞ্চায়েত। প্রথমে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত। তারপর মিডলে কি রয়েছে? পঞ্চায়েত সমিতি, এটা ব্লক লেভেলে, আর যে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো কি? কত বছর? বলো। 3 সালে, আমরা 3 সালে পড়ছি এখন। চলো, কত বছর? 6 বছর। একটু আগে পড়লাম আমরা। পরের ক্লাস থেকে রিপিট প্রশ্ন আর দেবো না। ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে কোন অনুচ্ছেদ অধীনে? ভারতের সংবিধান সংশোধন করা যেতে পারে কোন অনুচ্ছেদের অধীনে? বলো। ধারা 368। ওকে। ভারতীয় সংবিধানের 20তম অধ্যায়ে অবস্থিত 368 নম্বর অনুচ্ছেদটি সংসদকে সংবিধান সংশোধন করার বিশেষ ক্ষমতা প্রদান করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারকরা বয়স না হওয়া পর্যন্ত পদে বহাল থাকেন। কত বছর বয়স না হওয়া পর্যন্ত? বলো। সঠিক উত্তর হবে কি? 65 বছর বয়স। ভারতের সংবিধানের 124 ক্লজ 2 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকেন। চলো পরের প্রশ্ন। রাষ্ট্রপতি কোন রাজ্যের রাষ্ট্রপতি কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন ধারা কত নম্বর ধারা অনুযায়ী? বলো। বলো, সঠিক উত্তর হবে কি? 356। ভারতের সংবিধানে 356 নম্বর ধারা অনুযায়ী কোনো অঙ্গরাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে রাষ্ট্রপতি সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সি রুল জারি করতে পারেন। চলো পরের প্রশ্ন। প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করা যেতে পারে, কে করতে পারেন? বলো। প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করা যেতে পারে কিভাবে? কিভাবে? সংসদের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতির মাধ্যমে।
ভারতের সংবিধানে 324-এর ক্লজ 2 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে বা যে কারণে অপসারণ করা হয় সেই পদ্ধতিতে প্রধান নির্বাচন কমিশনারকেও কিন্তু অপসারণ করা সম্ভব। যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন করা হয়, কি করা হয়, নির্বাচন করা হয়, নির্বাচন বলছি, অপসারণ করা হয়, সেভাবেই কিন্তু নির্বাচন কমিশনারকে কিন্তু অপসারণ করা হয়, যা সংসদীয় সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি এটা বাস্তবায়ন করেন। ঠিক আছে, সংসদের সুপারিশ ক্রমেই কিন্তু রাষ্ট্রপতি কি করেন, অপসারণ করেন। চলো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? একবার সহজ প্রশ্ন, কয়টি রয়েছে? 12টি তফসিল। সূচনাকালে অর্থাৎ 1950 সালে যখন ভারতীয় সংবিধান কার্যকর হয়, তখন এখানে কটা ছিল? 8টা তফসিল ছিল, 8টা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে এখানে তফসিলের সংখ্যা বেড়ে কটা হয়েছে? 12টি হয়েছে। আগে 8টা ছিল, এখন কটা হয়েছে? 12টি হয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রবর্তন করেছে? বলো। সঠিক উত্তর হবে কি? ধারা 18 নম্বর ধারা অনুযায়ী। এই ধারায় কি বলা হয়েছে? এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র কোনো সামরিক বা শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্য কোনো উপাধি বা টাইটেল প্রদান করতে পারে না। ঠিক আছে, 1995 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, কি রায় দিয়েছিল? ভারতরত্ন, পদ্মভূষণ এবং পদ্মশ্রী কেবল পুরস্কার মাত্র, এগুলি কোনো উপাধি নয়, তাই এগুলোর নামের আগে বা পরে ব্যবহার করা যাবে না। চলো পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি নিয়ে গঠিত হয়। একজন না, এটা মিস্টেক হয়েছে, এটা কতজন? কতজন প্রধান বিচারপতি নিয়ে গঠিত হয়? ও কতজন, না না, ভারতের সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং কতজন অন্য বিচারক থাকে? বলো। ভারতের সুপ্রিম কোর্ট যে গঠিত হয়, একজন প্রধান বিচারপতি এবং কতজন অন্যান্য বিচারক থাকেন? বলো। এখানে যে অপশনগুলো আছে সেই অনুযায়ী কিন্তু অপশনগুলো ভুল আছে, কোনোটাই সঠিক নয়। ঠিক আছে, কারণ এটা এটা 2003 সালের প্রশ্ন। বর্তমানে কি, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে কি হয়? একজন প্রধান বিচারপতি, 33 জন অন্য বিচারক নিয়ে কিন্তু গঠিত হয়। একজন প্রধান বিচারপতি আর 33 জন অন্যান্য বিচারক নিয়ে কিন্তু গঠিত হয়। টোটাল কত? 34 জন। ঠিক আছে, 2019 সালের সংশোধনী অনুযায়ী সুপ্রিম কোর্টের মোট অনুমোদিত বিচারক সংখ্যা কি? 34 জন, 33 জন বিচারক এবং একজন প্রধান বিচারপতি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সংবিধানের অর্থ ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? সংবিধানের অর্থ ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? বলো। সঠিক উত্তর হবে কি? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কি বলা হয়? সংবিধানের রক্ষক বলা হয়। ভারতের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট হলো সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারক, ঠিক আছে, বা অভিভাবক বলা হয়। চলো পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কল্যাণ রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়? বলো। আবার রিপিট প্রশ্ন, কল্যাণ রাষ্ট্র কোথায় করা হয়েছে? বলো। ডিপিএসপি তে, রাষ্ট্রীয় নীতির নির্দেশনামূলক নীতিতে। এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন, এটা 2002 সালে এসেছিল। ঠিক আছে, যে সংবিধানের চতুর্থ অংশে অনুচ্ছেদ 36 থেকে 51 মধ্যবর্তী অনুচ্ছেদগুলিতে বর্ণিত হয়েছে কি? একটা সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকামী রাষ্ট্রের গঠনের কথা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন, লোকসভার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে? কত লক্ষ টাকা করা হয়েছে? বলো। বাড়িয়ে কত লক্ষ টাকা করা হয়েছে? কত করা হয়েছে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? এখানে যে অপশনগুলো সেগুলো হবে না। ঠিক আছে, এটা কারণ 2004 সালের প্রশ্ন। বর্তমান বর্তমান সীমা অনুযায়ী কি করা হয়েছে? 2022 সাল থেকে পর্যন্ত কি হয়েছে? বর্তমানে বড় রাজ্যগুলির জন্য লোকসভা নির্বাচনে ব্যয়ের ঊর্ধ্বসীমা করা হয়েছে কি? 95 লক্ষ টাকা, এবং ছোট রাজ্যগুলি কি করা হয়েছে? সেখানে কি 54 লক্ষ টাকা বাড়িয়ে সেখানে করা হয়েছে কি? 75 লক্ষ টাকা হচ্ছে ছোট ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি করা হয়েছে? বড় রাজ্যে বিধানসভা নির্বাচনের ব্যয়ের জন্য 28 লক্ষ টাকা থেকে কি করা হয়েছে? 40 লক্ষ টাকা। ওকে, চলো পরের প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজে নিম্নলিখিত কাদের বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে? এটা 2004 সালে ডব্লিউসি এসেছিল প্রিলিমস পরীক্ষায়।
কাদের দেওয়া হয়েছে বলো? এখানে অপশন অনুযায়ী উপরের সবগুলি। ভারতের ৭৩তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ১৯৯২ অনুযায়ী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, নারীদের কি অত্যন্ত ১/৩ এবং অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস এর জন্য বিশেষ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে? এই আইন নারীদের এবং অনুন্নত শ্রেণীর এবং সমবায় সমিতিগুলোর জন্য বিশেষ প্রতিনিধিত্ব নিশ্চিত করে বা নিশ্চিন্ত করে, যা স্থানীয় সরকারের সবার অংশগ্রহণ সুনিশ্চিত করে। এই ছিল টোটাল 50টা প্রশ্ন। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। টোটাল 50টা প্রশ্ন আমি করালাম। প্রিভিয়াস ইয়ারে 2004 সালে কিছু প্রশ্ন এসছে। এবার 4 সাল থেকে এবার চলবে। টোটাল 6টা থেকে 7টা ক্লাসের মধ্যে কিন্তু পলিটির যে প্রিভিয়াস ইয়ারগুলো যেগুলো প্রিলিমস পরীক্ষায় এসেছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে দেবো। ঠিক আছে? এইভাবে পলিটি, ইতিহাস অলরেডি চলছে, তারপরে ভূগোল চলবে, তারপরে ইকোনমি, আরও যেসব সায়েন্স রয়েছে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক ক্লাস আসবে। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো, কেউ মিস করো না। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, সব পরীক্ষা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে।